Assalamu alaikum. Welcome to lecture 19 of classic critical theories and literary criticism, ENG 4231. আজকে আমাদের একটা ডিসকাশন বেসড ক্লাস হবে। আমরা এর আগে যতগুলো টেক্সট পড়েছি ওই টেক্সটগুলোকে আমরা কানেক্ট করার চেষ্টা করব এবং একই সাথে পরিচিত হওয়ার চেষ্টা করব। মূল ক্লাস শুরু হওয়ার আগে আমরা এতদিন পর্যন্ত যা যা পড়েছি সবগুলোর পয়েন্টগুলো আমরা বের করার চেষ্টা করি। আপনারা ভালো হয় যদি আপনারা কাগজ কলম হাতে রাখেন। আমরা একদম শুরু থেকে আসি। মিডের আগে আমরা প্রথম শুরু করেছিলাম অ্যারিস্টটলের পোয়েটিক্স দিয়ে। অ্যারিস্টটলের পোয়েটিক্স অনেকগুলো বিষয় উনি এখানে উল্লেখ করেছেন। কোন বিষয়গুলো আমাদের এই ফাইনালের জন্য, অন্তত যদি বলি ফাইনালের জন্য আমাদের মাথায় রাখা উচিত। অ্যারিস্টটলের মন ইচ্ছা হয় আপনারা লিখে নিতে পারেন। অ্যারিস্টটলের পোয়েটিক্সে আমাদের প্রথম যে পয়েন্টটা খুব ভালো করে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি। কবিতার সংজ্ঞা, পোয়েট্রির সংজ্ঞা অ্যারিস্টটল কিভাবে দিয়েছেন, ডেফিনেশন অফ পোয়েট্রি। এটা হচ্ছে ফার্স্ট মেজর ইস্যু। নেক্সট মেজর ইস্যু হচ্ছে ট্র্যাজেডি। কি কি গুণাবলী থাকলে আমরা কোনো নাটককে ট্র্যাজেডি, প্রপার্টিজ, দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজেডি। ট্র্যাজিক নাটক বা ট্র্যাজিক পোয়েট্রি বৈশিষ্ট্যগুলো কি কি, কি কি বৈশিষ্ট্য থাকলে আমরা একটা ট্র্যাজেডিকে সাকসেসফুল ট্র্যাজেডি বলতে পারি, ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজেডি। আমরা এই বিষয়টাই এই বিষয়গুলো মূলত আমরা আলোচনা করেছি অ্যারিস্টটলের পোয়েটিক্স পড়ার সময়। এই দুটো ইস্যু আপনারা মাথায় রাখেন, ডেফিনিশন অফ পোয়েট্রি অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজিক পোয়েট্রি। আমরা বেশ কিছু লেকচার ফলো করে আমরা বোঝার চেষ্টা করেছি, অ্যারিস্টটলের কথা বোঝার চেষ্টা করেছি। এরপরে আমরা আলোচনা করেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের দ্য প্রিফেস টু লিরিক্যাল ব্যালাডস। প্রিফেসটা আমরা পড়ার চেষ্টা করেছি। প্রিফেসে ওনার মূল বক্তব্য কি ছিল? প্রিফেসে ওনার মূল বক্তব্য ছিল, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি। উনিও কবিতার সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন এবং হাউ টু রাইট এ পোয়েট্রি, প্রসিডিউর, কবিতা কিভাবে লিখতে হয় তার কলা কৌশল, প্রসিডিউর, এটা নিয়ে উনি কথা বলেছেন। কবিতা কি এবং কবিতা কিভাবে লিখতে হয়, দ্য ডেফিনিশন অফ পোয়েট্রি অ্যান্ড দ্য প্রসিডিউরস টু রাইট আ পোয়েট্রি, এই বিষয়ে উনি ফোকাস করেছেন। তাহলে আমরা এই জায়গায় যদি আমাদের ফোকাসটা রাখি, ওয়ার্ডসওয়ার্থ, ডেফিনিশন অফ পোয়েট্রি অ্যান্ড দ্য প্রসিডিউরস অফ রাইটিং এ পোয়েট্রি। লিটারেরিয়া, বায়োগ্রাফিয়া লিটারেরিয়া, এইখানে আমাদের ফোকাসগুলো কি কি? বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে আমরা তিনটা ইস্যু আলোচনা করেছি। প্রথমত, দ্য ডিফারেন্স বিটুইন ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি। ফ্যান্সি কি, ইমাজিনেশন কি? ফ্যান্সি, ইমাজিনেশন, এবং ইমাজিনেশন দুই ধরনের হয়, প্রাইমারি অ্যান্ড ক্রিয়েটিভ ইমাজিনেশন। তাহলে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন নিয়ে আমরা প্রথম ফোকাস করব। এরপর আমরা ফোকাস করব দ্য ডেফিনেশন অফ পোয়েট্রি, পোয়েমস অ্যান্ড পোয়েট। পোয়েট্রি ডেফিনেশন দিয়েছেন, পোয়েমসের ডেফিনেশন দিয়েছেন, এবং কবিতা কবি, মানে উনি পোয়েট্রিকে আলাদা করেছেন, আবার পোয়েমসের সংজ্ঞা আলাদাভাবে দিয়েছেন। পোয়েট, কাব্য, কবিতা, কবি, এই তিনটার ডেফিনেশন উনি দিয়েছেন। লাস্টে এসে যে বিষয়টা আমরা ফোকাস করব সেটা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সাথে স্যামুয়েল টেইলর কোলরিজের পার্থক্যটা কোথায়, মিল কোথায়, পার্থক্য কোথায়।
মিল কোথায়, পার্থক্য কোথায়। এই হচ্ছে আমাদের বায়োগ্রাফিয়াল লিটারেচার। ঠিক আছে, এরপর আমরা আমাদের ফোর্থ টেক্সট 4 নম্বর টেক্সট ছিল ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি। স্টাডি অফ পোয়েট্রি যখন আমরা পড়েছি তখন এখানে ইস্যু ছিল দুটো। প্রথমত উনি সাহিত্য বক্তব্য উনি দিয়েছেন। 3 ধরনের মূল্যায়নের কথা উনি বলেছেন। নাম্বার 1 হিস্টোরিক্যাল এস্টিমেট, ঐতিহাসিক মূল্যায়ন। তারপর উনি বলেছেন ব্যক্তিগত মূল্যায়ন, পার্সোনাল এস্টিমেট। দেন ফাইনালি রিয়েল এস্টিমেট। 3 ধরনের এস্টিমেটের কথা উনি বলেছেন। ইভ্যালুয়েশন অফ লিটারেচার, সাহিত্যের মূল্যায়ন। ঠিক আছে, তারপর শেষ যে টপিকটা ওনার টেক্সটে আমরা যে লাস্ট টপিকটা নিয়ে ফোকাস করব সেটা হচ্ছে টাচস্টোন মেথড। উনি সাহিত্যকে যাচাই করার, মূল্যায়ন স্টোন মেথড। এই টাচস্টোন মেথডটা আপনাদের একটু আইডিয়া থাকতে হবে। হোয়াট ইজ টাচস্টোন মেথড? কোষ্ঠী পাথর পদ্ধতি, যেটা আমরা আমাদের ফাইনাল যে টেক্সট আলোচনা করেছি টি.এস. এলিয়টের ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, সেখানেও আমরা দুটো ইস্যুতে গুরুত্ব দিচ্ছি। is important, the significance of tradition। প্রথম ইস্যুটা হচ্ছে টি.এস. এলিয়ট কেন ঐতিহ্য, ট্র্যাডিশনের উপর গুরুত্ব দিচ্ছেন, এটা আপনাদের ফোকাস করতে হবে। why tradition is important। এবং লাস্টে গিয়ে শেষ যে ইস্যুটা আমরা ফোকাস করব টি.এস. এলিয়টের, সেটা হচ্ছে হিজ ডেফিনিশন অফ পোয়েট্রি অ্যান্ড ডেফিনিশন অফ পোয়েট। উনি কাব্যের সংজ্ঞা কি দিচ্ছেন, কবিতার সংজ্ঞা কি দিচ্ছেন এবং কবির সংজ্ঞা কি দিচ্ছেন। আলটিমেটলি সবারই ফোকাসটা কিন্তু আমরা আর্নল্ড সবাই যে চিন্তা ভাবনা কোথায় কোথায় আলাদা। অ্যারিস্টটল, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিচ, আর্নল্ড, এলিয়ট, এই যে 5 জন, তারা 5 ভাবে কবিতাকে দেখেছেন, 5 ভাবে কবিতার আলোচনা করেছেন। সেই বিষয়গুলো আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। একটু 1 মিনিট ওয়েট করেন, আমি আসছি। এটা একটু ভাবতে থাকেন আপনারা, এই 5 জনের কবিতার সংজ্ঞা, কবির সংজ্ঞা একটু ভাবতে থাকেন, আমি আসছি 1 মিনিট। আমাদের ফাইনালে আমাদের সামগ্রিক আলোচনা এই টপিকগুলোর উপর ভিত্তি করেই হবে, খুব বেশি না। অ্যারিস্টটলের পয়েন্ট আমাদের কয়টা ছিল কেউ বলতে পারবেন? কেউ কি নোট করেছেন? অ্যারিস্টটলের পয়েন্ট কয়টা বলেছিলাম? অ্যারিস্টটলের পয়েন্ট আমরা বলেছিলাম মূলত দুটো। একটা হচ্ছে নাম্বার 1, উনি কবিতার সংজ্ঞা কিভাবে দিয়েছেন, ডেফিনেশন অফ পোয়েট্রি। আর পয়েন্ট 2 হচ্ছে দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ট্র্যাজিক পোয়েট্রি। আমাদের ফোকাস ইস্যু থাকবে ফাইনালে। ওয়ার্ডসওয়ার্থের কোন ইস্যুটা আমরা ফোকাস করব? ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েট, কবিতা এবং কবির সংজ্ঞা, এটা একটা ইস্যু আমরা ফোকাস করব। তারপরে আমরা ফোকাস করব আমার কথা শুনতে পাচ্ছেন? কথা কাটা কাটা আসছে। আমি শুনতে পাচ্ছি।
আচ্ছা, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস যখন আমরা পড়লাম তখন আমাদের ফোকাস হচ্ছে নাম্বার 1, ডেফিনিশন অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েট, কবিতা এবং কবির সংজ্ঞা। এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। সেকেন্ড ইস্যু হচ্ছে প্রসিডিউরস টু রাইটিং পোয়েট্রি, কবিতা লেখার কৌশল, কবিতা কিভাবে লেখা উচিত, মানে লেখার পদ্ধতি। এটা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ তার পয়েন্ট অফ ভিউ থেকে উনি বলেছেন কিভাবে কবিতা লেখা উচিত। এরপর স্যামুয়েল টেইলর কোলরিজ ওনার বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে তো অনেক কথা বলেছেন, সবগুলো ইস্যু আমরা কভার করব না। ফাইনালে আমাদের ফোকাস থাকবে নাম্বার 1, দ্য ডিফারেন্স বিটুইন ইমাজিনেশন অ্যান্ড ফ্যান্সি। ফ্যান্সি আর ইমাজিনেশন এই দুটোর মধ্যে উনি কিভাবে পার্থক্য করেছেন। নাম্বার 1, difference between fancy and imagination. Difference between fancy and imagination. Point number 2, the definition of poetry, poem and poet. তিনটা ইস্যু উনি সংজ্ঞায়িত করার চেষ্টা করেছেন, তিনটা নোশন, তিনটা আইডিয়া। পোয়েট্রি একটা আইডিয়া, ডেফিনিশন অফ পোয়েট্রি, ডেফিনিশন অফ পোয়েম and definition of poet. বায়োগ্রাফিয়া লিটারেরিয়ার আরেকটা পয়েন্ট আমরা একটু ফোকাস করব, নাম্বার 3, সেটা হচ্ছে comparison and contrast between the philosophy of Wordsworth and the philosophy of Coleridge. ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিজের চিন্তা ভাবনায় কোথায় মিল আছে, কোথায় অমিল আছে, সেটা আমরা বের করার চেষ্টা করব। তাহলে বায়োগ্রাফিয়া লিটারেরিয়াতে আমরা তিনটা ইস্যু ফোকাস করেছি। এবার আমরা আসি স্টাডি অফ পোয়েট্রি বাই ম্যাথু আর্নল্ড। ম্যাথু আর্নল্ডের বেলায় আমরা দুইটা ইস্যু আলোচনা করেছি এবং ফাইনালের জন্য আমরা দুইটা ইস্যুই ফোকাস করব। ইস্যু নাম্বার 1, তিন ধরন, 3 types of evaluation: historical evaluation or historical estimate, personal estimate and real estimate. কবিতা বা সাহিত্যকে মূল্যায়ন করার তিনটা পদ্ধতি উনি আলোচনা করেছেন, হিস্টোরিক্যাল এস্টিমেট, পার্সোনাল এস্টিমেট এন্ড রিয়েল এস্টিমেট। এগুলোর আইডিয়া সম্পর্কে আমাদের একটু ধারণা থাকতে হবে। এবং লাস্ট পয়েন্ট ফ্রম Arnold's study of poetry is touchstone method, কোষ্ঠীপাথর পদ্ধতি, যে পদ্ধতিতে উনি যে কোনো কবিতাকে, যে কোনো সাহিত্যকে মূল্যায়ন করার একটা প্রসিডিউর আলোচনা করেছেন। টাচস্টোন মেথড কি, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ম্যাথু আর্নল্ড টাচস্টোন মেথড, টাচস্টোন মেথড বিষয়টা কি, বস্তুটা কি, এটা নিয়ে আমরা একটু আলোচনা করব, বোঝার চেষ্টা করব। আমাদের ফাইনাল টেক্সট যেটা টি.এস. এলিয়টের স্টাডি অফ ট্র্যাডিশন এন্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এখানেও আমরা দুটো ইস্যু নিয়ে আলোচনা করেছি। ইস্যু নাম্বার 1, দ্য সিগনিফিকেন্স অফ ট্র্যাডিশন, ট্র্যাডিশনের গুরুত্ব, সাহিত্যে ট্র্যাডিশনের গুরুত্ব, সিগনিফিকেন্স অফ ট্র্যাডিশন ইন লিটারেচার। কেন ট্র্যাডিশন গুরুত্বপূর্ণ সেটা আমাদের বুঝতে হবে। এবং দ্য লাস্ট ইস্যু বাই এলিয়ট ইজ ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যান্ড ডেফিনেশন অফ পোয়েট, কবিতা এবং কবির সংজ্ঞা উনি কিভাবে দিয়েছেন। তাহলে আমরা অ্যারিস্টটল, ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজ এবং এলিয়ট এই চারজনের, অ্যারিস্টটল, ওয়ার্ডসওয়ার্থ, আর্নল্ড অ্যান্ড এলিয়ট, প্রথম দুইটা টেক্সট এবং শেষের দুইটা টেক্সটে আমরা দুটো করে ইস্যু পেয়েছি। শুধু কোলরিজেরটাতে আমরা তিনটা ইস্যু পেয়েছি। কোলরিজের ওটা একটু বড় যেহেতু, সেহেতু এখান থেকে আমরা তিনটা ইস্যু নিয়েছি। তাহলে টোটাল আমাদের ইস্যু কয়টা? 4 দুগুণে 8, 3 11। ফাইনালের জন্য আপনারা এই 11টা ইস্যু ফোকাস করবেন এবং আপনাদের ফাইনালের কোয়েশ্চেন মূলত এই 11টা ইস্যু থেকেই আমরা আলোচনা, মানে সবকিছু আসবে। ডেফিনেশন অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েট, কবিতা এবং কবির সংজ্ঞা যে আমরা পেয়েছি সবার কাছ থেকেই মোটামুটি, সেগুলোর একটা তুলনামূলক আলোচনা আসবে।
যে এরা কবিতার সংজ্ঞা কিভাবে দিয়েছেন, কবির সংজ্ঞা কিভাবে দিয়েছেন, এগুলো আপনাকে একটু আলোচনা করতে হবে। এটা একটা কোয়েশ্চেন হতে পারে। দ্য নোশন অফ পোয়েট্রি অ্যান্ড পোয়েট, এরা প্রত্যেকভাবে দিয়েছেন, এটা একটা ইস্যু হতে পারে। আরেকটা হতে পারে সেটা হচ্ছে তাদের মধ্যে বিশেষ করে শেষের যে তিনটা টেক্সট, কোলরিজ, আর্নল্ড অ্যান্ড এলিয়ট, এদের যে সিগনেচার আইডিয়াগুলো বলতে কোলরিজের ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, এই বিষয়টা উনি ফ্যান্সি ইমাজিনেশনকে কিভাবে আলাদা করেছেন, ম্যাথু আর্নল্ডের টাচস্টোন মেথডে কি বলতে চেয়েছেন, এবং তাহলে কি আবার বলছি, টিএস এলিয়টের ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন, উনি ফ্যান্সি এবং ইমাজিনেশন এই দুটো কিভাবে আলাদা করেছেন, ম্যাথু আর্নল্ড টাচস্টোন মেথডটাকে কিভাবে আলাদা করেছেন, টাচস্টোন মেথডটাকে কিভাবে উনি এক্সট্রাপোলেট করেছেন, কিভাবে এক্সপ্লেইন করেছেন, এবং ফাইনালি টিএস এলিয়ট উনি ট্র্যাডিশনের গুরুত্ব কিভাবে বলেছেন। এই তিনটার মধ্যে একটা কানেকশন আছে, আপনারা সেই কানেকশনটা বের করার চেষ্টা করবেন। যে টিএস এলিয়ট যে ফ্যান্সি অ্যান্ড ইমাজিনেশন এই যে আইডিয়াটা উনি দিলেন, ম্যাথু আর্নল্ড যে টাচস্টোন মেথডের কথা বলছেন, এবং টিএস এলিয়ট আলটিমেটলি যে ট্র্যাডিশনের কথা বলছেন, এই তিনটা আইডিয়ার করার চেষ্টা করবেন। এই হচ্ছে আলটিমেটলি আমাদের দুটো ব্রড কোয়েশ্চেন। আগামী তিনটা ক্লাসে আমরা এই বিষয়গুলোই আর কি আমরা আলোচনা করার চেষ্টা করব, পরিষ্কার করার চেষ্টা করব। আজকে আপনাদের যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব, এটা আসলে আপনাদের নট এক্স্যাক্টলি ফর ইউর এক্সাম, বাট আপনার ওভারঅল লার্নিং এর জন্য কাজেও লাগতে পারে। আপনাদের ওই ফাইনালে আপনি এখান থেকেও জিনিসপত্র নিতে পারেন। আজকে আমরা যে আর্টিকেলটা ফোকাস করছি লুমেন লার্নিং, ওদের মোটামুটি ভালোই, খারাপ না, চলে। আপনারা এটা করতে পারেন, মোটামুটি সহজ আছে আর কি, মানে কোয়ালিটি অ্যান্ড স্ট্যান্ডার্ড দিক থেকে আমরা দেখি যে এটা মোটামুটি খারাপ না, আপনারা এটা স্টাডি করতে পারেন। ইন্ট্রোডাকশন টু ক্রিটিক্যাল থিওরি, যখনই আপনারা আপনাদের লাইফে কখনো যদি কেউ আপনাকে জিজ্ঞেস করে যে এই যে ক্রিটিক্যাল থিওরি বিষয়টা কি, ক্রিটিক্যাল থিওরির ব্যাকগ্রাউন্ড কি, এই বিষয়ে বেশ কিছু ইনফরমেশন আজকে আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন আশা করি। আমরা আজকের আর্টিকেলটা হচ্ছে আমরা এখান থেকে কিছু জরুরি ইনফরমেশন আমরা নিজেরাই কালেক্ট করার চেষ্টা করব। আমরা যেটা করি, একটা হালকা রিড আউট দেওয়ার পর আমরা এখান থেকে ইনফরমেশন গুলো আর কি বের করে ফেলি, যেগুলো আমরা আমাদের পরবর্তীতে আমরা কাজে লাগাতে পারি বিভিন্ন সময়। সো লেটস স্টার্ট। ইন্ট্রোডাকশন টু ক্রিটিক্যাল থিওরি, যদিও এটা আমাদের হওয়ার কথা ছিল ফার্স্ট ক্লাসে, কিন্তু এটা আমরা আমাদের লাস্টের দিকে নিয়ে এসেছি। কেন? কারণ ইন্ট্রোডাকশনটা আমার মতে সবার শেষে আলোচনা করাটাই ভালো। মজার ব্যাপার হচ্ছে আমরা ইন্ট্রোডাকশনটা আমরা সবসময় শুরুতে আশা করি, কিন্তু ইন্ট্রোডাকশনে শুরুতে আলোচনা করতে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করি। সেই জন্য আমার চিন্তা ভাবনা হচ্ছে প্রথমে ভেতরে ঢুকে মোটামুটি আইডিয়া নিয়ে ইন্ট্রোডাকশন এন্ড কনক্লুশন দুটো একসাথে শেষ করা, এটা হচ্ছে আমার কনসেপশন। এতে সময় অনেক বেঁচে যায়। আমরা আমাদের এই কোর্সে প্রথমেই কিন্তু ঢুকে গিয়েছি, একদম সরাসরি অ্যারিস্টটলে ঢুকে গিয়েছি। অ্যারিস্টটলের পর ওয়ার্ডসওয়ার্থ, কোলরিজের পর আর্নল্ড, তারপর এলিয়ট দিয়ে আমরা আমাদের আলোচনা মোটামুটি সিলেবাস হচ্ছে এই। আমরা সরাসরি টেক্সটে ঢুকে গেছি, আমি প্রথমেই ইন্ট্রোডাকশনে যাইনি। কেন যাইনি?
কারণ আমার প্রথমে একটা সংশয় ছিল যে আমি মোটামুটি সবগুলো টেক্সট কি টাচ করতে পারবো কিনা, মোটামুটি মূল ধারণাগুলো আমরা কি বের করে আনতে পারবো কিনা, এটা নিয়ে আমার প্রথমে একটা সংশয় ছিল। ক্লাস কয়টা পাবো তার তো ঠিক নাই, এখন তো মানে অস্থির সময় পাই, ইন্ট্রোডাকশন কনক্লুশন হয়তো করব। এখন উই হ্যাভ টাইম, এই সময়টা আমরা কাজে লাগাবো হচ্ছে নট অনলি স্টাডিং ইন্ট্রোডাকশন অ্যান্ড কনক্লুশন অফ দিস কোর্স, বাট অলসো আমরা রিফ্লেক্ট করব, পিছনে ফিরে যাব, আমরা মূল আইডিয়াগুলো আবার একটু রিকালেক্ট করার চেষ্টা করব। let's have a wrap up. The practice of literary theory became a profession in 20th century. Literary theory, এই যে সাহিত্যিক মতবাদগুলো, এই বিষয়টা মোটামুটি এগুলো প্রফেশনালি অনেকে নিয়ে নেয়। এই লিটারেরি থিওরি এটাকে প্রফেশন হিসেবে অনেকে নেওয়া শুরু করে বিংশ শতাব্দী থেকে, মানে মোটামুটি তুলনামূলকভাবে আধুনিক ধারণা। যদিও থিওরিতে অনেক আগে থেকেই এটা ছিল, কিন্তু প্রফেশন হিসেবে এটা নেওয়া শুরু হয় হচ্ছে বিংশ শতাব্দীতে। বাট ইট হ্যাজ হিস্টোরিক্যাল রুটস অ্যাজ ফার ব্যাক অ্যাজ এনশিয়েন্ট গ্রিস, এবং কিন্তু এটার শেকড় আমরা খুঁজতে খুঁজতে চলে যাব সেই প্রাচীন গ্রিসে। অ্যারিস্টটলস পোয়েটিক্স যেটা আমরা পড়েছি, অ্যারিস্টটলস পোয়েটিক্স ইজ অ্যান অফটেন সাইটেড আর্লি স্যাম্পল। মানে ক্রিটিক্যাল থিওরি, লিটারেরি থিওরি বলতে আমরা one of the first literary theory is regarded Aristotle's poetics, যেটা অলরেডি আমরা কভার করে এসেছি মিডের আগে। আর্লি স্যাম্পল ভারতে, এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতে আমরা পাচ্ছি ভারত মুনিস নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্র এটাও একটা লিটারেরি থিওরি। এনশিয়েন্ট রোমে লঙ্গিনাস লিখেছিলেন অন দ্য সাবলাইম। ইরাকে মধ্যযুগে, মিডিয়েভাল ইরাক, আল জাহিজিস আল বায়ান ওয়া, বিশাল নাম, আল হায়াওয়ান। ওকে, আমি প্রথমে ভেবেছিলাম সহজ নাম হবে, এখন দেখি এটা জটিল নাম। আল জাহিজ, আল বায়ান, ওয়াল তাবিয়ান and আল হায়াওয়ান, and ইবন আল মুতাজ কিতাব আল বাদি। তাহলে এটা হচ্ছে মূল টেক্সট, কিতাব আল বাদি। এগুলো হচ্ছে পুরাতন। আমরা যদি লিটারেরি থিওরির আদি উদাহরণ হিসেবে চিন্তা করি, এগুলো হচ্ছে প্রাচীন উদাহরণ। এগুলোর মূল কথা কি ছিল? অন দ্য সাবলাইম মোটামুটি বোঝা যাচ্ছে উনি কবিতার কথাই বলছেন। নাট্যশাস্ত্র, নাটক নিয়ে, নাটক মানেই নাটক, তখনকার নাটক তো কবিতা লেখা হতো, কবিতা। এন কিতাব আল বাদি, এটাও আমরা বলতে পারি কবিতা নির্ভরই, কাব্য। পোয়েটিক্স এটাও কাব্য নির্ভর, মানে মোটামুটি সবই কাব্য নির্ভর। এবং পোয়েটিক্স এখানে ট্র্যাজিক পোয়েট্রি যেটা, এটা হচ্ছে পার্টিসিপেটরি, পার্টিসিপেশন মানে কি বলে এটাকে, ডেমনস্ট্রেটিং। নাট্যশাস্ত্র এটাও তো মানে প্রদর্শন, এটা হচ্ছে পারফর্মিং আর্ট যেটা। এগুলো হচ্ছে সব পুরাতন উদাহরণ, ক্রিটিক্যাল থিওরির, লিটারেরি থিওরির পুরাতন উদাহরণ। তারপর ধীরে 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 আমরা আরো কিছু পেয়েছি, দ্য অ্যাস্থেটিক থিওরিজ অফ ফিলসফার্স। আপনারা মডার্ন পিরিয়ডে অ্যাস্থেটিক থিওরির কথা জেনেছেন, আর্ট ফর আর্টস সেক, শিল্প শিল্পের জন্য। অ্যারিস্টটল বলেছিলেন শিল্প জীবনের জন্য। অ্যাস্থেটিসিস্ট যারা, যারা নান্দনিক তত্ত্বে বিশ্বাসী, তারা বলছেন শিল্প শিল্পের জন্যই, এটার অন্য কোনো কার্যকারণ না থাকলেও চলে। The aesthetic theories of philosophers from ancient philosophy through 18th, 19th স্টাডি, এটা ধীরে ধীরে আমাদের লিটারেরি থিওরি গুলো এনরিচ হয়েছে বিশ্ব সাহিত্যে। The theory and criticism of literature are of course also closely tied to history of literature. এটার সাথে এটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত। So the theory and criticism of literature, থিওরি অ্যান্ড ক্রিটিসিজম অফ লিটারেচার, আমাদের
সাবজেক্ট কিন্তু এইটাই, আমাদের যে কোর্সটা ENG 4231 ক্রিটিক্যাল থিওরি অ্যান্ড লিটারেরি ক্রিটিসিজম, ইট ইজ অ্যাকচুয়ালি ক্লোজলি টাইড টু দ্য হিস্ট্রি অফ লিটারেচার। এটা মানে সাহিত্যের ইতিহাসের সাথে কিন্তু ঘনিষ্ঠভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত। মানে আমরা যদি ইতিহাস না জানি তাহলে কিন্তু আমরা এই ক্রিটিক্যাল থিওরিটা কিভাবে ইভলভ হলো এটা কিন্তু বুঝতে পারবো না। তাহলে আমরা আমাদের এই কোর্সে আমাদের এই ENG 4 কি কি টেক্সট আমরা আলোচনা করেছি শুরু থেকে দেখি। অ্যারিস্টটলের পোয়েটিক্স, একদম প্রাচীন গ্রিস, একদম অনেক আগে। তারপর আমরা চলে এলাম রোমান্টিক পিরিয়ডে এলাম, ওয়ার্ডসওয়ার্থের প্রিফেস পড়লাম, কোলরিজের বায়োগ্রাফি লিটারেরিয়া পড়লাম। তারপর আমরা চলে এলাম ভিক্টোরিয়ান পিরিয়ডে, ম্যাথু আর্নল্ডের স্টাডি অফ পোয়েট্রি পড়লাম। তারপর আমরা চলে এলাম মডার্ন পিরিয়ডে। তাহলে আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ আমরা ইতিহাসকে অনুসরণ করেই কিন্তু এসেছি এতদূর। দ্য মডার্ন সেন্স অফ লিটারেরি থিওরি, এখন আধুনিকভাবে এই যে লিটারেরি থিওরি, যেটা সাহিত্যিক মতবাদ যদি আমরা বলি বাংলা করি, however dates only to approximately 1950s। আধুনিক এই যে সাহিত্য সমালোচনা বা সাহিত্যিক মতবাদগুলো, এটা মূলত 1950-এর দশক থেকে ফ্লারিশ করেছে আফটার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর। মানে তখন কিন্তু টিএস এলিয়ট অলরেডি মানে পাস্ট। টিএস এলিয়ট মারা গেছেন কত সালে? কেউ বলতে পারবেন? স্মার্টফোন ব্যবহার করেন, ইউজ করেন। টিএস এলিয়ট কত সালে মারা গিয়েছিলেন দেখেন। সাকিব, মাশকুর বের করেন। স্যার 1965 জানুয়ারির 4 তারিখ, কিছুদিন আগে তার মৃত্যুদিন গেল। ইয়েস স্যার। 1965 সালে টিএস এলিয়ট মারা যান। মূলত উনার একদম লাস্ট ক্যারিয়ারের লাস্ট পিরিয়ড থেকে কিন্তু লিটারেরি থিওরিটা ফ্লারিশ করছে। 1950s এর থেকে 1950-এর দশক থেকে মূলত এই লিটারেরি থিওরিটা স্ট্রং আকারে আসছে। এবং ওই সময় দ্য স্ট্রাকচারালিস্ট লিঙ্গুইস্টিক্স অফ ফার্দিনান্দ দ্য সসুর, আশা করি নামটা আপনাদের পরিচিত। এই শ্বশুরের নাম আশা করি আপনারা জানেন, ফার্দিনান্দ দি সসুর। এই ভদ্রলোক স্ট্রাকচারালিজম মতবাদের কথা বললেন। স্ট্রাকচারালিজম মতবাদ কি এটা আমরা একটু পরে দেখব। এই ভদ্রলোক খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ইন দ্য হিস্ট্রি অফ লিটারেরি থিওরি, এবং উনার পরে began strongly to influence English language literary criticism। এবং উনার সময় থেকে ল্যাঙ্গুয়েজের যে মানে ল্যাঙ্গুয়েজ থেকে উনার অ্যাপ্রোচটা ছিল লিঙ্গুইস্টিক্স, কিন্তু সেখান থেকে ক্রিটিসিজমটা চলে আসে লিটারেরি ফিল্ডে, লিটারেরি ক্রিটিসিজম। তারপর দ্য নিউ ক্রিটিক্স অ্যান্ড ভেরিয়াস ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স ফর্মালিস্ট, এরপরে ফর্মালিস্টরা আসেন। হোয়াট ইজ ফর্মালিজম? ফর্মালিজম হচ্ছে প্র্যাগম্যাটিজমের আন্ডারে। ফর্মালিজমের কথা হচ্ছে আমরা আমাদের জীবনে যাই কিছু করব তা যেন আমাদের জীবনে কাজে লাগে। হোয়াট এভার উই ডু ইন আওয়ার লাইফ, তার যেন একটা প্র্যাকটিক্যাল আসপেক্ট থাকে, মানে আমাদের জীবনে সেটা কাজে আমরা লাগাতে পারি। সাহিত্য যত বড়ই হোক না কেন সেটা যেন আমাদের জীবনে কাজে লাগে। এটা হচ্ছে ফর্মালিস্ট, এটাও একটা পয়েন্ট অফ ভিউ। দ্য রাশিয়ান ফর্মালিস্টরা আছে। They described some of their moral abstract efforts as theoretical as well। এবং তারা এসে বললেন যে আমাদের এই ক্রিটিক্যাল থিওরির কিছু বিষয় আছে, এগুলো অনলি থিওরিটিক্যাল, অ্যাবস্ট্রাক্ট। এই বিষয়গুলো আমাদের না হলেও চলে। আমাদের দৈনন্দিন জীবনে এগুলো আমরা যদি ব্যবহার নাও করি, এগুলো যদি আমরা নাও পড়াশোনা করি, নাও জানি, কোনো সমস্যা নাই, কারণ এগুলো এক্সট্রিমলি থিওরিটিক্যাল, প্র্যাকটিক্যাল না। দিস আর নট প্র্যাকটিক্যাল। এটা আমরা পরবর্তীতে দেখব। ধীরে ধীরে কি হচ্ছে, ধীরে ধীরে চিন্তা ভাবনা পরিবর্তন হচ্ছে।
But it was not until the broad impact of structuralism, এরপর স্ট্রাকচারালিজম এর প্রভাবটা আরো বিপুল ভাবে পড়তে থাকে। স্ট্রাকচারালিজম, এখনো আমরা বলতে পারি স্ট্রাকচারালিজমের একটা প্রভাব এখানে আছে। আমাদের পুরো পৃথিবীর বিশ্ব সাহিত্যেই আমরা স্ট্রাকচারালিজমের প্রভাব দেখতে পাই। Began to be felt in English speaking academic world that literary theory was thought of as a unified domain. মানে মোটামুটি লিটারি থিওরিকে তখনও বলা হতো এটাকে একটা ইউনিফাইড, এর একটা ইউনাইটেড এক্সিস্টেন্স, এর যে যতগুলো শাখা প্রশাখা আছে সবগুলো মানে ধারণা করা হতো দে হ্যাভ সেম রুট, একই উৎস থেকে তারা ফ্লারিশ করেছে, এটা প্রথমে ধারণা ছিল। ইন দ্য একাডেমিক ওয়ার্ল্ড অফ ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস, আমেরিকা, ইংল্যান্ড, দুই জায়গাতেই লিটারি থিওরি ওয়াজ অ্যাট ইটস মোস্ট পপুলার ফর্ম ইন লেট 1960s। 1965 সালে টি.এস. এলিয়ট মারা গেলেন, উনি মূলত মারা যাওয়ার পর লেট 1960s মানে 1965 সালের পরে 66, 67, 68, 69 এই ইয়ারগুলোকে বলা হয় লেট 1960s। In late 1960s, when its influence was beginning to spread outward from elite universities like John Hopkins, Yale, Cornell, এগুলো সব পৃথিবীর বড় বড় ইউনিভার্সিটি, জন হপকিন্স ইউনিভার্সিটি, ইয়েল ইউনিভার্সিটি, কর্নেল ইউনিভার্সিটি, এখানকার বড় বড় যারা শিল্প সমালোচক তারা এই থিওরিগুলোকে প্রপাগেট করতে লাগলেন, পুরো পৃথিবীতে ছড়িয়ে দিতে লাগলেন। থ্রু দ্য 1980s, 1980-র দশকেও তখন এই যে সাহিত্য সমালোচনা, শিল্প সমালোচনা, ক্রিটিক্যাল অ্যানালিসিস, এই বিষয়গুলো তখন বেশ জোরের সাথে পুরো পৃথিবীতে ছড়িয়ে যেতে লাগলো। 1990-এর দশক, এখন আমরা খুব কাছাকাছি চলে এসেছি। বাট আর্লি 1990s, the popularity of theory as a subject of interest by itself was declining slightly. 1990-এর দশকে আমরা এই থিওরি বিষয়টার একটা পতন লক্ষ্য করি। মানে এর আগে থিওরি বলতেই একটা মানে বেশ জনপ্রিয় একটা আবহ ছিল, যে সবাই এই বিষয়ে আগ্রহ ছিল। 60-এর দশকে শুরু হলো, 70, 80 মানে ঊর্ধ্বগামী ছিল, লিটারি থিওরি সম্পর্কে সবার আকর্ষণ ছিল, সবার আগ্রহ ছিল। 90-এর দশকে সবার আগ্রহ ধীরে ধীরে কমতে লাগলো। Early 1990s, the popularity of theory as a subject of interest by itself was declining. 90-এর দশকে থিওরি নিয়ে আলোচনাটা একটু মানে পড়তির দিকে চলে যায়, slightly even as the text of literary theory were incorporated into study in almost all literature. যদিও এটা এতদিনে মোটামুটি সকল রকম সাহিত্য আলোচনায় এই ক্রিটিক্যাল থিওরি, লিটারি ক্রিটিসিজম, এটা কিন্তু এখন চলেই আসে। এখন বিষয়টা এমন যে যারা কবি সাহিত্যিক তারা সাহিত্য রচনা করার সময়ও দে আর অ্যাকচুয়ালি সাবকনশিয়াসলি ইনফ্লুয়েন্সড বাই দিস ক্রিটিক্যাল থিওরিজ। মানে লেখার সময় তারা এমনভাবে কন্ডিশন হয়েছেন, এমনভাবে তারা বেড়ে উঠেছেন যে তারা এই বিষয়ের সাথে সাবকনশিয়াসলি তারা জড়িত। ইভেন ইন রাইটিং পোয়েট্রি, ইন রাইটিং নভেল, রাইটারদের মনে এই ক্রিটিক্যাল থিওরিগুলো একটা প্রভাব বিস্তার করে আছে। লেখকদের সাবকনশিয়াসে এই বিষয়গুলো এখন জড়িয়ে গেছে। যে কোনো আলোচনায় আমরা নানা রকম এই থিওরিগুলো আমরা আলোচনা করি। আজকে আমরা বেশ কিছু লিটারি থিওরির নাম জানবো। আমরা শুধু নাম জানবো আর এক লাইনে তারা কি করেছে, আর বেশ কিছু মানে বিখ্যাত শিল্প সমালোচক তাদের নামগুলো আমরা জানার চেষ্টা করব, যাদের নাম না জানলেই না। প্রথমেই আমরা যে শিল্প আন্দোলনটার কথা সম্পর্কে জানবো সেটা হচ্ছে অ্যাস্থেটিসিজম। অ্যাস্থেটিসিজম যারা 20th সেঞ্চুরি লিটারেচার 2 করেছেন অথবা যারা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার 2 করেছেন, তারা এই অ্যাস্থেটিসিজম এই সম্পর্কে তাদের ধারণা থাকার কথা। তত্ত্ব, নান্দনিকতা তত্ত্ব, aestheticism. It is often associated with
Aestheticism, a philosophy defining aesthetics value as primary goal in understanding literature. আমরা যদি সাহিত্য বুঝতে চাই, if our primary goal is understanding literature, then we need to define aesthetic value. আমাদের সেই aesthetic মূল্য, aesthetic value খুঁজে বের করতে হবে। এবং এই অ্যাস্থেটিসিজম আন্দোলনের মূল কথা ছিল আর্ট ফর আর্টস সেক। শিল্পের অন্য কোনো কার্যকারিতা না হলেও চলবে, না থাকলেও চলবে। শিল্প শুধুমাত্র শিল্পের জন্যই। শিল্পকে যে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করতেই হবে, শিল্পের যে প্র্যাকটিক্যাল প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন থাকতে হবে, এমন কোনো কথা নেই। অস্কার ওয়াইল্ড ছিলেন পুরোধায়, ওয়াল্টার পেটার, হ্যারল্ড ব্লুম। অস্কার ওয়াইল্ড, হ্যারল্ড ব্লুম, এদের দুইজনের নাম পারলে মনে রাখবেন। অ্যাস্থেটিক মুভমেন্ট, অ্যাস্থেটিক লিটারারি থিওরি, এরা হচ্ছে পুরোধা, অস্কার ওয়াইল্ড, হ্যারল্ড ব্লুম। এখন এদের কথা ছিল শিল্প শিল্পের জন্য, বাস্তব জীবনে সেটার প্রয়োগ, ইমপ্লিমেন্টেশন না থাকলেও চলে, শিল্পের জন্য। এবং এখান থেকে জন কিটসের যে কবিতা, সেখানেও জন কিটসের ফিলোসফি, সেখানেও আমরা পেয়েছি জন কিটসও এটা বিশ্বাস করতেন যে কবিতা কবিতার জন্যই, কবিতার অন্য কোনো কার্যকারিতা না থাকলেও চলে। কবিতার উদ্দেশ্য কবিতা নিজেই, কবিতার মূল উদ্দেশ্য সে নিজেই, কবিতা দিয়ে অন্য কোনো কাজ করা দরকার নেই। or philosophical theories or any messages by literature, মানে সাহিত্যকে অন্য কোনো কিছুর উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, এই বিষয়ে তারা পক্ষপাতী ছিলেন না। শিল্প শুধু শিল্পের জন্য, সাহিত্য শুধু সাহিত্যের জন্যই, কবিতার জন্ম শুধু কবিতার জন্যই। এই যে এই ফোকাসটা, যখন আমরা আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি কাজ করে, যখন আমরা যখনই কোনো কিছু আমরা আমাদের সামনে দেখি, তখন আমরা তার ফাংশনটা বোঝার চেষ্টা করি, যে এটা দিয়ে কি কাজ হবে। এই যে আমি একটা গল্প পড়ছি, এই গল্প পড়ে আমার কি লাভ হবে? হয়তো আমি গল্প পড়ে নতুন বাস্তবতা সম্পর্কে নতুন জ্ঞান অর্জন করব, নতুন কোনো স্কিল শিখবো, নতুন কোনো বুদ্ধি পাবো ভেতর থেকে। আমি কেন এই পেইন্টিংটা দেখছি? এই পেইন্টিং এর মধ্যে তাহলে ওটা কিন্তু মানে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট। যখন কেউ বলবে যে এই ছবিটা দেখলে আমার মন ভালো হয়ে যাচ্ছে, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট, মানে আপনি কিন্তু প্র্যাকটিক্যালি বলতে পারছেন না। আর্ট ফর আর্টস থেকে যারা বিশ্বাস করতেন, যারা অ্যাস্থেটিক্স সিজমে বিশ্বাসী ছিলেন, তাদের কথা হচ্ছে শিল্পের অন্য কোনো ফাংশনালিটি, অন্য কোনো কার্যকারিতা থাকার প্রয়োজনীয়তা নাই। এইটারই বিরোধিতা করে আমেরিকান প্র্যাগম্যাটিস্টরা বলছেন শিল্পের একটা প্র্যাকটিক্যাল দিক থাকা উচিত, শিল্পকে যেন আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি। এখন শিল্প যদি আমাদের জীবনে কোনো কাজে না লাগে, শিল্প যদি আমাদের জীবনে কোনো কাজে না লাগে, সাহিত্য যদি আমাদের জীবনে কোনো কাজে না লাগে, তাহলে আমরা কেন সেটাকে ব্যবহার করব? এরা হচ্ছে ওই অ্যাস্থেটিক মুভমেন্টের অপোজিট। তারা কোথায় ফোকাস করছে? দ্য মিনিং অফ এ প্রপোজিশন ইজ টু বি ফাউন্ড ইন দ্য প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্সেস অফ অ্যাকসেপ্টিং ইট অ্যান্ড দ্যাট আনপ্র্যাকটিক্যাল আইডিয়াস আর টু বি রিজেক্টেড। যেসব আইডিয়ার প্র্যাকটিক্যাল কনসিকুয়েন্স আছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্ট আছে, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে, ফাংশন আছে, সেটাকে আমরা গ্রহণ করব। আর যেগুলো আনপ্র্যাকটিক্যাল, যেসব আইডিয়া, যেসব থিওরি প্র্যাকটিক্যাল না, আমাদের দৈনন্দিন জীবনে কাজে লাগবে না, সেগুলো আমরা বাতিল করে দিব। এখন এখানে মজার ব্যাপার, এখানেও আপনারা হ্যারল্ড ব্লুমের নাম পাবেন। মানে হ্যারল্ড ব্লুম, তার চিন্তা ভাবনায় একটা পরিবর্তন এসেছে। অ্যাস্থেটিক মুভমেন্ট
কিন্তু পরস্পর বিরোধী। Cognitive cultural study. Cognitive cultural study applies research in cognitive neuroscience. Cognitive, cognition শব্দটা আপনাদের সাথে আপনারা পরিচিত কিনা? কগনিশন মানে হচ্ছে এই যে আমরা জ্ঞান অর্জন করি, আমাদের মধ্যে আমরা কোনো কিছু শিখি, আমাদের লার্নিং প্রসেসটা এটা কি এটারই আরেকটা নাম হচ্ছে কগনিটিভ প্রসেস। আমরা কিভাবে আলোচনা এবং আমি কিভাবে সংস্কৃতি সম্পর্কে ধারণা লাভ করি। আমরা একটা সমাজে বসবাস করতে করতে ধীরে ধীরে সেই সমাজের সংস্কৃতি সম্পর্কে শিক্ষিত হই। Study cognitive neuroscience, cognitive evolutionary psychology, anthropology, নৃতত্ত্ববিদ্যা, philosophy of mind to the study of literature and culture. Study of literature and culture. এই যে আমরা ইতিহাস, সাহিত্য এবং সংস্কৃতি আমরা কিভাবে শিখছি। সাহিত্য তো এমনি এমনি আসবে না, সংস্কৃতি তো এমনি এমনি হবে না, আমাদের তো শিখতে হবে। আমাদের তো এটাকে না চিন্তা ভাবনা যে আমরা অ্যাকচুয়ালি হাউ ডু উই লার্ন অ্যাবাউট লিটারেচার, যায় কিনা এই নিয়ে তারা কাজ করেছেন। এরপরে কালচারাল স্টাডি, তার এই কগনিটিভ কালচারাল স্টাডির পর আরেকটা থিওরি আসে কালচারাল স্টাডি। তাদের কথা কি? দ্য রোল অফ লিটারেচার ইন এভরিডে লাইফ। কালচারাল স্টাডিজ স্যার কথা কেটে কেটে যাচ্ছে। সাহিত্যের, আচ্ছা কোথা থেকে? এর আগেটা বোঝা গেছে কগনিটিভ কালচারাল স্টাডিজ। কালচারাল স্টাডিজ এই যে থিওরিটা, এদের কথা কি? কালচারাল স্টাডিজ emphasizes the role of literature in everyday life. ভূমিকা কি? The role of literature. এটা আপনাদের জীবন দিয়ে, আপনাদের এক্সপিরিয়েন্স দিয়ে আপনারা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করেন, the role of literature in everyday life, আমাদের দৈনন্দিন জীবনে সাহিত্যের ভূমিকা কি? রোল অফ লিটারেচার ইন এভরিডে লাইফ, আমাদের জীবনে সাহিত্যের ভূমিকা কি? বলেন তো আমাদের জীবনে সাহিত্যের ভূমিকা কি? সাবরিনা বলেন তো। I don't know. হ্যাঁ বুঝি নাই, আবার বলেন। Sir, I don't know. কি বলেন এটা? আপনি কোরআন পড়েন না? কোরআন মাজিদ পড়েন না? Yes, sir. Yes, sir. কোরআন কি একটা লিটারেচার না? Yes, sir. তাহলে কোরআন তো আমাদের জীবনযাপনের ভিত্তি। আমরা যারা মুসলিম দাবি করি, আমাদের লাইফটা তো পুরো কোরআনকে ঘিরে। তাহলে আমাদের জীবনে সাহিত্যের ভূমিকা কি? কম না বেশি? অবশ্যই বেশি, স্যার। অবশ্যই বেশি। এটা হচ্ছে ছোট্ট একটা উদাহরণ আপনাদেরকে দিলাম যে আমরা যারা ধার্মিক, নিজেদেরকে রিলিজিয়াস দাবি করতে চাই, আমাদের লাইফটা পুরোপুরি কিন্তু এই যে যারা মুসলিম, এখানে তো আমরা সবাই মুসলিম আছি, আমাদের লাইফটাকে কিন্তু আমরা কোরআন বেসড করার চেষ্টা করি। যতই আমরা আধুনিক হই, আমাদের মানে শিক্ষাটা এমন যে আমরা ওই কোরআনের উপর ভিত্তি করে, কোরআন দিস আ লিটারেচার হচ্ছে আমাদের কালচার। তাহলে আমাদের দৈনন্দিন জীবনে লিটারেচারের ভূমিকা কতটুকু বুঝতে পারছেন। এখন এটা যদি এবার আরো কিছু, যেমন আপনাদের সবারই প্রিয়
গল্পকার আছেন, তাদের গল্প, তাদের উপন্যাস আপনারা পড়তে পছন্দ করেন। যেমন আমাদের কালচারে হুমায়ুন আহমেদ খুবই বিখ্যাত একটা নাম, খুবই জনপ্রিয় একটা নাম। হুমায়ুন আহমেদের উপন্যাস এখনো ভীষণ জনপ্রিয়। হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে পড়তে অনেকেই দেখবেন যে তাদের কথাবার্তা, আচার আচরণ অনেকটা হুমায়ুন আহমেদের মতোই হয়ে যায়। আবার অনেকে আছে সমরেশ মজুমদার, সমরেশের উপন্যাস বা সুনীল গাঙ্গুলির উপন্যাস পড়তে পছন্দ করে। সেগুলো পড়তে পড়তে দেখা যায় যে আচার ব্যবহার, কথাবার্তা ওই রকমই হয়ে যায়। মানে আমাদের দৈনন্দিন জীবনে সাহিত্যের প্রভাব অপরিসীম। সেই কথাটাই এখানে কালচারাল স্টাডিজে ওরা বলার চেষ্টা করছে, the role of difference, role of literature in everyday life। এটা নিয়েই হচ্ছে এই থিওরিটা, কালচারাল স্টাডিজ, যে গড়ে তোলে। ডারউইনিয়ান লিটারেরি স্টাডিজ, চার্লস ডারউইন, আশা করি নামটা আপনারা নাম সম্পর্কে পরিচিত। ডারউইন তার যে তত্ত্ব, থিওরি অফ ইভলিউশন, বিবর্তন তত্ত্ব, ন্যাচারাল সিলেকশন, এটার উপর ভিত্তি করেও এই সাহিত্য আছে। সিচুয়েটস লিটারেচার ইন কনটেক্সট অফ ইভলিউশন এন্ড ন্যাচারাল সিলেকশন, মানব জাতির বিবর্তন এবং এই যে প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশন, সেটা কি? ডারউইন বলেছেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এবং যারা বেঁচে থাকে তারা হচ্ছে পরিবেশের সাথে খাপ খাইয়ে খাইয়ে বেঁচে থাকে, এই জন্য তাদের মধ্যে কিছু পরিবর্তন আসে। যারা প্রকৃতির সাথে খাওয়াতে সক্ষম হয় তাদের মধ্যে কিছু পরিবর্তন আসে। এই যে ধারণা, এই ধারণার উপর যে সাহিত্যগুলো, এটা হচ্ছে ডারউইনিয়ান লিটারেরি স্টাডিজ এর আওতায় পড়ে। এরপর ডিকনস্ট্রাকশন, করা। ডিকনস্ট্রাকশন মানে কি হতে পারে বলেন তো? আইডিয়া করেন, আন্দাজ করেন। সেবা 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 চলে গেছেন। মবিনা আছেন? মবিনা, মবিনা। Yes, sir. কনস্ট্রাকশন মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, তাহলে স্যার ধ্বংস করা। তো ডিস্ট্রয়, ধ্বংস করা ইংরেজি তো ডিস্ট্রয়। স্যার তাহলে বাদ দেওয়া। ওটা তো না না না, বাদ দেয়া না। ডিকনস্ট্রাকশন মানে হচ্ছে, মবিনা কি বলতে পারবেন? স্যার কোনো কিছু কনস্ট্রাকশন করতে গিয়ে থেমে যাওয়া। না না না, আচ্ছা ঠিক আছে বলছি। যখন আমরা কোনো কিছু তৈরি করি তখন সেই বিষয়গুলোর অনেকগুলো উপাদান থাকে। যেমন আপনি একটা বিল্ডিং কনস্ট্রাকশন করবেন, কি কি উপাদান থাকে? ইট, বালু, সিমেন্ট, রড, তৈরি, এগুলো দিয়ে আমরা কনস্ট্রাকশন করি। এগুলো হচ্ছে এলিমেন্ট। এই উপাদানগুলো সবগুলো থাকলে আমরা কিন্তু কনস্ট্রাকশন করতে পারি। আইভি যে কথাটা বললো, যে ধ্বংস করে দেওয়া, কোনো কিছু ধ্বংস করে ফেলা মানে হচ্ছে একদম নষ্ট করে ফেলা। ওটা থেকে আপনি আর কোনো কিছু মানে বের করতে পারবেন না। আমাদের আশেপাশে অনেক সময় খেয়াল করলে দেখবেন যে পুরাতন বিল্ডিং গুলো ভাঙা হয়, এমন ভাবে ভাঙা হয় যাতে ওই রড, তারপর ইট গুলো, রড গুলো, ইভেন কেউ যেন আবার ইউজ করা যায়। দেখুন বিল্ডিং গুলো ভাঙা হচ্ছে, উপাদানগুলো আলাদা করা হচ্ছে, রড, বালু, সিমেন্ট গুলো ওখান থেকে যতটা পারা যায় ততটুকু সেটা বের করে আনা হচ্ছে, পরে সেগুলো দিয়ে আবার একটা নতুন বিল্ডিং বানানো হচ্ছে। ডিকনস্ট্রাকশন হচ্ছে কোনো একটা কোনো একটা কাঠামো থেকে মূল উপাদানগুলো আলাদা করে বের করে নিয়ে আসা, যাতে নতুন কোনো কিছু তৈরি করা যায়। অলরেডি কোনো একটা কিছু নির্মাণ, সেই কাঠামোটার মূল উপাদানগুলো প্রথমে আলাদা করব, তারপর ওগুলো খুলে নিয়ে আসব। যদি এক্সট্রা আননেসেসারি কোনো কিছু থাকে সেগুলোকে বাদ দিব, যেগুলো প্রয়োজনীয় সেগুলো আমরা আলাদা করে আবার নতুন করে কোনো কিছু নির্মাণ করব।
সো দেয়ার ইজ এ ওইটার থেকে কোনো কিছু আমি নেব না, ওটা পুরোটাই ফেলে দেব। আর ডিকনস্ট্রাকশন মানে হচ্ছে দরকারি উপাদানগুলো রাখবো, অপ্রয়োজনীয় উপাদানগুলো বের করে দেব। Deconstruction, a strategy of close reading that elicits the way that key terms and concepts may be paradoxical or self-undermining, rendering their meaning undecidable. এটা কি কথা? ডিকনস্ট্রাকশন আমরা বললাম যে মূল উপাদানগুলো আলাদা করে ফেলা। আমরা দৈনন্দিন জীবনে যে সংলাপগুলো ব্যবহার করি, ডায়ালগগুলো দেই, এই ডায়ালগ, এই সংলাপগুলোর অনেকগুলো ওয়ার্ড থাকে। এই ওয়ার্ডগুলো যদি আমি ডিকনস্ট্রাক্ট করে ফেলি, আলাদা করে ফেলি, তাহলে দেখা যাবে যে মূল মিনিংটা হারিয়ে যাবে। এই কথাটাই যারা কি টার্মস এন্ড কনসেপ্ট, আমাদের কিছু মূল বিষয় আছে, এই মূল বিষয়গুলো প্যারাডক্সিক্যাল। আমরা হয়তো দৈনন্দিন জীবনে স্বাভাবিকভাবে ইউজ করি, কিন্তু এর মধ্যে কিছু সমস্যা আছে, এগুলোর মিনিং সেলফ কন্ট্রাডিক্টরি, কিছু কন্ট্রাডিকশন আছে, প্যারাডক্স আছে। মানে একই সাথে সে দুই রকম কথা বলছে, একই সাথে সে দুই রকম কথা বলছে। প্যারাডক্সিক্যাল মানে হচ্ছে সে একই সাথে দুটো কথা বলছে এবং দুটো সম্পূর্ণ আলাদা। সেলফ আন্ডারমাইনিং মানে সেলফ কন্ট্রাডিক্টিং কথাবার্তা, সেটাকে বলছে যে ডিসকোর্স, এভরিডে ডায়ালগ। অথবা আমরা যদি সাহিত্যকে যদি আমরা ডিকনস্ট্রাক্ট করি, এর মূল অংশে বিভক্ত করে ফেলি, মূল উপাদানে যদি আমরা বিভক্ত করি, তাহলে দেখা যাবে যে কিছু কিছু জায়গায় আমরা পাবো যে আমরা নিজেরাই নিজেদের সাথে কন্ট্রাডিক্ট করছি। মানে আমরা নিজেরাই মানি না, আমরা যে কথাগুলো বলি সেগুলো আমরা নিজেরাই মানি না। আলটিমেটলি মিনিং আনডিসাইডেবল। আমরা যেভাবে অর্থটা বোঝার চেষ্টা করি, দ্যাট ইজ নট অ্যাকচুয়ালি দ্য ট্রু মিনিং। অর্থ আমরা যেভাবে, অর্থগুলো আমরা যেভাবে বুঝি সেটা হচ্ছে টোটালি র্যান্ডম। অনেক সময় আমাদের যে অর্থ বের, আমরা যে অর্থ বিভিন্ন সময় বের করি, বিভিন্ন শব্দের অর্থ বা বিভিন্ন বাক্য বা সংলাপের অর্থ, বিভিন্ন কথার মানে, এই কথার মানেগুলো এক এক সময় এক এক রকম। আপনি উইদাউট কনটেক্সট আপনি কখনোই অর্থ পুরোপুরি বুঝবেন না। একই শব্দের নানা রকম হতে পারে। এটা নিয়ে যারা কাজ করে তারা হচ্ছে এই যে ডিকনস্ট্রাকশন থিওরিতে বিশ্বাসী। এটা হচ্ছে আপনারা ডিসকোর্স অ্যানালিসিস যখন পড়বেন, ডিসকোর্স অ্যানালিসিস আপনাদের মোটা কারা কারা করেছেন? জেরিন করেছেন? সাবরিনা ডিসকোর্স অ্যানালিসিস? জি স্যার। ডিসকোর্স অ্যানালিসিস করার সময় আপনার এই কনটেক্সট অনেক উপন্যাস, অনেক গল্প, অনেক কবিতা লেখা হয়। ডিকনস্ট্রাকশন থিওরির মানে মেইন হচ্ছেন জ্যাক দেরিদা। জ্যাক দেরিদা এই ভদ্রলোকের নাম অনেকেই হয়তো অনেক সময় হয়তো আপনারা আপনাদের আলোচনায় পাবেন। দেরিদা, দেরিদা বিখ্যাত ব্যক্তি। এরপর জেন্ডার, জেন্ডার নিয়ে থিওরি আছে। ফেমিনিস্ট লিটারেরি ক্রিটিসিজম, এটা কোন ধরনের ক্রিটিসিজম? The East emphasizes themes of gender relation, নারী পুরুষের সম্পর্ক, নারী পুরুষের সাম্যতা অসাম্যতা, নারী পুরুষের মধ্যে সমতা আছে নাকি বিভেদ আছে, এটা নিয়ে। জুডিথ বাটলার আছেন এই বিখ্যাত ব্যক্তি, জুডিথ বাটলার। এই যে নারী পুরুষের সম্পর্ক,
এবং নারী ও পুরুষের যে অধিকারের অসাম্যতা বা সাম্যতা এই নিয়ে এখানে কথাবার্তা বলা হয়েছে। থিমস অফ জেন্ডার রিলেশনস, এটা ফেমিনিজম, এটা আপনারা আশা করি অনেকেই জানেন। অনেকে ফেমাস বলে, অনেকে বলে ইনফেমাস। ফেমিনিজম আস্তে আস্তে এখন মোটামুটি সব, অনেক লিটারেরি থিওরি এই জেন্ডার রোলের উপর ভিত্তি করে যে তুলে ধরেছেন। চার্লস ডিকেন্স, সে বিখ্যাত উপন্যাসিক, উনি ওনার উপন্যাসে নারীদেরকে কিভাবে তুলে ধরেছেন। শেক্সপিয়ার তার সনেটগুলোতে নারীদেরকে কিভাবে তুলে ধরেছেন। নারী ও পুরুষকে কি উনি সমানভাবে উপস্থাপন করেছেন, নাকি নারী পুরুষের মধ্যে কোনো ভাগ করেছেন, বিভেদ করেছেন। উপন্যাসে নারীদেরকে কিভাবে তুলে ধরেছেন, এই বিষয়গুলো আসবে। যে যখনই কোনো একটা উপন্যাস আপনারা পড়তে বসবেন, যে আপনারা এটা বোঝার চেষ্টা করবেন যে এখানে কি নারী পুরুষের মধ্যে সমতা বিধান করা হয়েছে, নারী ও পুরুষ কি সমান, নাকি নারী পুরুষের মধ্যে পার্থক্য করা হয়েছে। এরপর ফর্মালিজম আছে, এটা একটু আগে যে কোনো সাহিত্যের তারা ফাংশন খোঁজার চেষ্টা করে, যে এটা আমাদের কি কাজে লাগবে, এটা প্র্যাকটিক্যাল হয় তাহলে তারা সেটা গ্রহণ করবে। যেমন যে কোনো উপন্যাস পড়ছেন, ফর এক্সাম্পল রবিনসন ক্রুসো, ড্যানিয়েল ডেফের রবিনসন ক্রুসো, এই রবিনসন ক্রুসো উপন্যাস পড়ে কি আপনি কোনো কিছু শিখতে পাচ্ছেন কিনা আপনার দৈনন্দিন জীবনে। অথবা আপনি জেন আয়ার পড়ছেন, জেন আয়ার পড়ে আপনার প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগছে কিনা, শুধুমাত্র আনন্দ পাওয়া এখানে মূল কথা না। ফর্মালিজম মানে প্র্যাগম্যাটিজম, আপনি আপনার বাস্তব জীবনে কোনো কাজে লাগাতে পারছেন কিনা। এখন আপনারা কি ধরনের উপন্যাস পড়তে পছন্দ করেন বলুন তো। আইভি, আপনি কি ধরনের উপন্যাস পড়েন? জেরিন খন্দকার, জান্নাতুল, শুনতে পাচ্ছেন? আমার কথা শুনতে পাচ্ছেন না? স্যার ট্র্যাজেডি ভালো লাগে। না না না, আপনি মানে আপনি পড়েন না, উপন্যাস পড়েন না, আপনি উপন্যাস গল্প পড়েন না, বাংলা ইংরেজি যাই হোক। ট্র্যাজেডি বলতে কোন ধরনের উপন্যাস, কোন ধরনের ট্র্যাজেডি ভালো লাগে? ফর্মালিজমের কথা হচ্ছে আমরা যখন একটা উপন্যাস পড়ছি সেখান থেকে আমরা কি নতুন কিছু শিখছি কিনা। যেমন হুমায়ুন আহমেদের অনেক রান্নার রেসিপি পেয়ে যাবেন, যেমন কিভাবে মরিচ চা তৈরি করতে হয়, কিভাবে হলুদ চা তৈরি করতে হয় সেটার বর্ণনা। তারপর বিভিন্ন টেকনিক, সোশ্যাল ট্রিক্স আপনারা সেখান থেকে পাবেন। মানে আপনি উপন্যাস পড়ছেন, উপন্যাস পড়তে পড়তে আপনার বাস্তব জীবনে ব্যবহার উপযোগী বেশ কিছু ইমপ্লিমেন্টেশন, আপনি উপন্যাস পড়ে মজা পাচ্ছেন এবং সেখান থেকে শিখছেন, শিখে সেটা বাস্তব জীবনে প্রয়োগ করছেন। এই যে এটাই হচ্ছে এরপর জার্মান হারমেনিউটিক্স এন্ড ফিলোলজি, এটা অতটা গুরুত্বপূর্ণ না। মার্কসিজমে আসেন। মার্কসিজম থিওরি, মার্কসিস্ট লিটারেরি ক্রিটিসিজম, কার্ল মার্কস, ফ্রেডরিক অ্যাঙ্গেল, আশা করি আপনারা জানেন। It emphasizes themes of class conflict. ধনী রেমন্ড উইলিয়ামস এরা পরবর্তীতে এটা নিয়ে কাজ করেছেন। ক্লাস কনফ্লিক্ট, থিমস অফ ক্লাস কনফ্লিক্ট,
ধনী এবং গরিবের মধ্যে আছে মার্কসিজমে। যখনই আপনারা কোনো উপন্যাস পড়বেন তখন আপনারা ওখানে খুঁজে বের করার চেষ্টা করবেন যে ধনীকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে আর গরিবকে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে। মধ্যবিত্ত সমাজের ভূমিকা কি, মধ্যবিত্ত সমাজের সাথে গরিবদের মধ্যে, আপার ক্লাস এন্ড লোয়ার ক্লাস, তাদের ইন্টারাকশনটা কেমন, উপন্যাসে কিভাবে ফুটে উঠছে। উপন্যাসিক যিনি, উনি কি সিম্প্যাথেটিক নাকি মিডল ক্লাসের প্রতি সিম্প্যাথেটিক। এই যে শ্রেণী দ্বন্দ্ব, ধনী আর গরিবের মধ্যে যে দ্বন্দ্ব, এটা কিভাবে ফুটে উঠেছে, এটাও কিন্তু এখন অনেকে লক্ষ্য করে। এই যে বুঝতে পারছেন বিষয়গুলো, তাহলে থিওরিগুলো কিভাবে আসছে, এই বিষয়গুলো আমরা মাথায় রেখে সাহিত্যকে ক্রিটিসাইজ করি, সমালোচনা করি। যেসব পয়েন্টের আলোকে ওই বিষয়গুলোই মূলত আপনার লিটারেরি থিওরি। ওই থিওরির উপর ভিত্তি করে আমরা সাহিত্যকে সমালোচনা করি, কবিতাকে, গল্পকে, উপন্যাসকে সমালোচনা করি। মডার্নিজম, এটা আপনারা আশা করি জানেন, এটা ব্যাখ্যা করার কিছু নাই এখানে। নিউ ক্রিটিসিজম, ওদের বিষয়টা কি? নিউ রিটেন, নিউ ক্রিটিসিজমের বিষয় হচ্ছে কি লেখা আছে, and not at the goals of authors or biographical issues। মানে এটা হচ্ছে আমরা কবিকে সেটা গুরুত্বপূর্ণ, কবি কি লিখেছেন সেটা গুরুত্বপূর্ণ। পোয়েট ইজ নট ইম্পর্টেন্ট, পোয়েট্রি ইজ ইম্পর্টেন্ট, সেই কথাটাই এখানে বলছেন। মানে এখানে টি.এস. এলিয়টের ওই মতামতের সাথে আমরা নিউ ক্রিটিসিজমের একটা মিল পাচ্ছি। লিখে রাখেন, ইম্পর্টেন্ট, পয়েন্ট আউট করে রাখেন। নিউ ক্রিটিসিজম, এই থিওরিতে যারা বিশ্বাস করে তারা কি বলছে? দে আর ফোকাসিং অন হোয়াট ইজ, they are focusing on literature and not at the goals of author-কে, লেখককে, কবিকে, তার জীবনী, এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ না। কে লিখেছেন, সে কোথায় জন্মগ্রহণ করেছেন, সে জীবনে কয়টা বিয়ে করেছেন, তার কতগুলো বান্ধবী ছিল, সে তার কোনো স্ক্যান্ডাল ছিল কিনা, তিনি লাইফে কি কি ভুল করেছেন, কোন জায়গায় তিনি দুর্নীতি করেছেন, কোথাও কোনো গ্রাফিক্যাল ইস্যুস বলতে তো আমরা মূলত যে ওই লেখকের কি কি স্ক্যান্ডাল আছে। এটা দেখবেন যে অনেক জায়গায় মানে কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ করে শিল্প সমালোচকরা যে উনি তো এটা করেছিলেন, তাহলে দেখি তো তার কবিতায় তার কোনো ছাপ আছে না। মানে তারা ওইটা মনে ধরেই নেয় যে এটার একটা ছাপ এখানে পাবে। মানে তারা, আপনি যদি মিনিং খুঁজে বের করতে চান তাহলে আপনি পাবেন। মানে খুঁজে স্যার খুঁজে খুঁজে হুমায়ুন খুঁজে আহমেদকে নিয়ে এরকম অনেকে হ্যাঁ বলে। হ্যাঁ, মানে মানে তাদের আগে, হ্যাঁ, যেমন কে লিখেছে, ওরে বাবা হুমায়ুন আহমেদ, তাহলে দেখবেন দোকানের সামনে ভিড়। বইমেলায় যাবেন, আপনি দেখবেন দোকানের সামনে দাঁড়ানোই মানে জায়গাই পাবেন না, এরকম। মানে কে লেখক, হ্যাঁ, সেটার উপর যখন আমরা গুরুত্ব দিই, কি লিখেছেন সেটা গুরুত্বপূর্ণ না, কে লিখেছেন সেটা গুরুত্বপূর্ণ। এটা আগেকার ইস্যু। এখন এখানে কথা হচ্ছে নিউ ক্রিটিসিজমে যারা বিশ্বাস করে তারা বলছেন হোয়াট ইজ রিটেন, যা এটা গুরুত্বপূর্ণ। কে লিখেছেন, তার জীবনে উনি কি কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ না, কি সেক্ষেত্রে আপনার ব্রড কোয়েশ্চেনটা রিচ হবে। ব্রড কোয়েশ্চেনটা এই ক্ষেত্রে রিচ হবে আপনি যদি নিউ ক্রিটিসিজমের সাথে টি.এস. এলিয়টের একটা কানেকশন করতে পারেন। নিউ হিস্টোরিসিজম examines, seeks to understand cultural and intellectual history through literature। ইতিহাস, ইতিহাসের গুরুত্ব, ঐতিহাসিক উপন্যাসগুলো, সেখান থেকে যখন আমরা ইতিহাসের উপাদানগুলো খুঁজে বের করি। অনেকগুলো উপন্যাস আছে, যেমন আ টেল অফ টু সিটিজ, আপনারা আশা করি পড়েছেন, চার্লস ডিকেন্সের। ফরাসি বিপ্লব, ফ্রেঞ্চ রেভলিউশন সম্পর্কে জানতে হবে, হিস্টোরিক্যাল কনটেক্সট জানতে হবে। এবং একই সাথে
আপনার এখানে কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল হিস্ট্রি, সাহিত্যের মাধ্যমে আমরা সংস্কৃতি এবং আমাদের ইন্টেলেকচুয়াল যে ইতিহাস সেই সম্পর্কে জানতে পারি। যেমন আমাদের 1971 এর উপর বেস করে বেশ কিছু উপন্যাস আছে, সেখান থেকে আমরা যুদ্ধ সম্পর্কে অনেক কিছু জানতে পারি। অবশ্যই সেক্ষেত্রে সাবধান থাকতে হবে যে কোনটা সত্য কোনটা মিথ্যা, কারণ এটা তো গল্প, গল্পের মধ্যে যুদ্ধ, তাহলে কোনটা সত্য, কোন জায়গাটা কোথায় সত্য, কোনটুকু বানানো, এটা অবশ্য খুঁজে বের করা জটিল হয়ে যায় যখন আমরা ঐতিহাসিক উপাদানের উপর ভিত্তি করে কোনো মানে নভেলকে যখন আমরা ক্রিটিসাইজ করি। এখন আপনারা যখন হুমায়ুন আহমেদের উপন্যাসগুলো পড়বেন, পড়া হুমায়ুন আহমেদের উপন্যাস পারেন, যেমন দেয়াল উপন্যাসটা উপাদান খুঁজে পান ফর এক্সাম্পল। তারপর ধরেন 1000 বছর ধরে যে উপন্যাসটা মোটামুটি আমাদের সবারই পড়া, এই 1000 বছর ধরে উপন্যাসে আমরা কোনো ঐতিহাসিক উপাদান খুঁজে পাই কিনা। এইভাবে রক্তাক্ত প্রান্তর, আশা করি এটা আপনারা সবাই পড়েছেন আপনাদের স্কুল কলেজ লাইফে। রক্তাক্ত প্রান্তর এই নাটক সমালোচনা করি, সংস্কৃতি কিভাবে বদলে যাচ্ছে, ইন্টেলেকচুয়ালিটি, বুদ্ধিজীবী সমাজ কিভাবে পরিবর্তন হচ্ছে, তাদের চিন্তা ভাবনা কিভাবে বদলে যাচ্ছে, সাহিত্যের মাধ্যমে খুঁজে বের করা। নিউ হিস্টোরিসিজম, পোস্ট কলোনিয়ালিজম, it focuses on influences of colonialism in literature. ব্রিটিশরা আমাদেরকে 190 বছর শাসন করে গেছে, ওরা গেছে ঠিকই, কিন্তু ওদের চিন্তা ভাবনা ঠিকই আমাদের মধ্যে দিয়ে গেছে। এখনো আমরা সেই ব্রিটিশদের মতো চিন্তা ভাবনা করি। ব্রিটিশরা চলে গেছে ঠিকই, কিন্তু তাদের ছাপ আমাদের মধ্যে রেখে গেছে। এই যে ইনফ্লুয়েন্স অফ কলোনিয়ালিজম, এগুলো কি কি? কলোনিয়াল মাইন্ডসেট, ঔপনিবেশিক মন মানসিকতা আমাদের মধ্যে এখনো আছে। এখনো আমরা মনে করি যে ব্রিটিশরা যেটা করে ওইটাই বেস্ট, পশ্চিমারা যেটা করে ওইটাই বেস্ট। মানে আমরা এখনো আমাদের মধ্যে দাস মনোভাব রয়ে আছে। এই বিষয়গুলো আমাদেরকে বুঝতে সাহায্য করে পোস্ট কলোনিয়ালিজম, especially regarding the historical conflict resulting from exploitation of less development countries and indigenous people by western nation. পশ্চিমারা বিভিন্ন দেশকে শোষণ করেছে, যেমন আমাদের দেশ থেকে প্রচুর ধন সম্পত্তি, প্রচুর রিসোর্স ব্রিটিশরা নিয়ে যাচ্ছে, এখনো নিয়ে যাচ্ছে। বিভিন্ন দেশ তারা আমাদের দেশ থেকে সম্পদ নিয়ে যাচ্ছে এবং আমরা দিতে পেরে ধন্য। আমরা এতটাই দাস মনোভাব আমাদের মধ্যে যে আমরা দিতে পেরে ধন্য। এই বিষয়গুলো আমাদেরকে সাবধান করতে হয় যে যখনই আমরা কোনো সাহিত্য পড়ব তখন আমরা দেখবো এখানে কোনো চিন্তা ভাবনার মধ্যে এখনো সেই পুরাতন ধ্যান ধারণা কাজ করছে কিনা, সেটা যখন আমরা খুঁজে বের করবো। এডওয়ার্ড সাইদ, পোস্ট কলোনিয়ালিজম, আপনারা যখন মাস্টার্সে যদি কখনো করেন, কেউ যদি মাস্টার্স করেন, তাহলে মাস্টার্সে আপনারা হয়তো পোস্ট কলোনিয়াল স্টাডিজ পাবেন। এই যে কিভাবে ব্রিটিশরা আমাদের সবসময় শোষণ করে গেছে, এখনো পশ্চিমা দেশগুলো আমাদেরকে শোষণ করছে। শুধু পশ্চিমা দেশ কেন, শক্তিশালী দেশ যারা, তারাও আমাদেরকে শোষণ করছে। ইভেন প্রতিবেশী দেশ ভারত, তারাও বিভিন্ন ক্ষেত্রে আমাদের উপর শোষণ চালাচ্ছে। এই যে এই বিষয়গুলো আমরা সাহিত্যের মধ্যে যদি খুঁজে বের করার চেষ্টা করি, তাহলে উই আর ফোকাসিং পোস্ট কলোনিয়াল পয়েন্ট অফ ভিউ। এডওয়ার্ড সাইদ একজন বিখ্যাত নাম। আমাদের ডিপার্টমেন্টে এডওয়ার্ড সাইদ একটা ছবি আপনারা দেখেছেন কিনা? এডওয়ার্ড সাইদের একটা বড় ছবি আছে আমাদের ডিপার্টমেন্টে। গায়ত্রী চক্রবর্তী, স্পিভাক, হোমি বাবা, এরা হচ্ছে ওই পোস্ট কলোনিয়াল থিওরির একজন জায়ান্ট। পোস্ট মডার্নিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, এগুলো জাস্ট
নামগুলো মাথায় রাখেন যে পোস্ট মডার্নিজম মানে হচ্ছে এখন from new point of view. Criticism of condition of present in 20th century, often with concern for those views, the social deviance of others. এখন আমাদের এই সময় আমরা সমালোচনা করছি পোস্ট মডার্ন পয়েন্ট অফ ভিউ থেকে, আমরা পুরাতন অনেকগুলো থিওরির দুর্বলতা আমরা খুঁজে বের করছি। একটা সময়ে আমরা যে বিষয়গুলোকে অভদ্রতা, অশালীনতা বলে সাব্যস্ত করতাম, এখন সেই বিষয়গুলোকে আমরা ফোকাস করছি যে কেন কেন একটা মানুষকে অভদ্র বলা হচ্ছে, কেন তাকে হচ্ছে, আমরা সেগুলোকে চ্যালেঞ্জ করছি, আমরা কনভেনশনাল আইডিয়াগুলোকে চ্যালেঞ্জ করছি, আমরা সেগুলোকে মুখ বুঝে মেনে নিচ্ছি না। এই যে বিদ্রোহ করার, এই যে চ্যালেঞ্জ জানানোর অ্যাটিটিউড, এই যে প্রচলিত চিন্তা ভাবনাকে চ্যালেঞ্জ করার অ্যাটিটিউড, এই বিষয়গুলো হচ্ছে পোস্ট মডার্ন থিওরির আন্ডারে আসে। পোস্ট স্ট্রাকচারালিজম, এটা যে স্ট্রাকচারালিজমের পরবর্তী পদক্ষেপ, এটা ডিকনস্ট্রাকশনের সাথে কানেক্টেড। এই পোস্ট স্ট্রাকচারালিস্ট এরা কি করছে? দে ক্রিটিসাইজ অর গো বিয়ন্ড স্ট্রাকচারালিজম এসপিরেশন। স্ট্রাকচারালিস্ট যারা, তাদের কথা ছিল পৃথিবীতে সবকিছুর পেছনে একটা স্ট্রাকচার কাজ করে। আমাদের দৈনন্দিন জীবন, আমরা যদিও আরবিট্রারি এলোমেলো জীবন যাপন করি, কিন্তু সবকিছুর পিছনে একটা স্ট্রাকচার আছে। এটা হচ্ছে তাদের কথা ছিল। আর কোনো স্ট্রাকচার কাজ করছে না। সাইকোঅ্যানালিসিস, এটা তো আপনারা জানেন, জীবন ফ্রয়েড লেখা। Psychoanalysis is a conscious, subconscious, unconscious ego. The role of consciousness and unconscious in literature. আমাদের অবচেতন মন সেটা নিয়ে স্টাডি অফ সাবকনশিয়াস, সাইকোলজিক্যাল অ্যানালিসিস। বিশেষ করে আধুনিক উপন্যাসগুলোতে আমরা পাই চরিত্রগুলোর মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। আছে এইগুলো হচ্ছে আপনাদেরকে দেখানোর কারণ কি? এই সবগুলো যে আপনাদের একদম পরিষ্কার ধারণা থাকতে হবে সেটা আশা করছি না। আপনাদের জাস্ট দেখাচ্ছি যে এগুলো হচ্ছে বিভিন্ন যুগে এইসব বিষয়ের উপর ভিত্তি করে সাহিত্যকে মানে ক্রিটিসাইজ করা হয়েছে, সাহিত্যকে বিশ্লেষণ করা হয়েছে। আমাদের কোর্সটা কি? ক্রিটিক্যাল থিওরি অ্যান্ড লিটারেরি ক্রিটিসিজম। এগুলো হচ্ছে বিভিন্ন থিওরি। এই থিওরিগুলোর উপর ভিত্তি করে পুরো সব সাহিত্যকে ক্রিটিসাইজ করা হয়, অ্যানালাইজ করা হয়। যেমন সাইকো অ্যানালিসিস, এই যে অবচেতন মন, মানুষের ভেতরে মানুষের মন কিভাবে কাজ করে, এটা যদি আমরা ফোকাস করি, কোন একটা উপন্যাস পড়ছেন বা কোন একটা গল্প পড়ছেন, এই গল্পের চরিত্র, যে কোনো একটা চরিত্র, তার চরিত্রকে কিভাবে বিশ্লেষণ করা হয়েছে, এখানে কি আমরা সাইকো অ্যানালিটিক্যাল কোনো ইস্যুস পাই কিনা। ফ্রয়েড এই কথা বলেছিলেন। ফ্রয়েড বলেছিলেন ইড, ইগো, সুপার ইগো। এটার উপর ভিত্তি করে আমরা কোনো ইয়েকে আমরা অ্যানালাইজ করতে পারি কিনা। ওকে, আরো কয়েকটা নাম আমরা জানি, নামগুলো জানা জরুরি। এখানে আপনাদের বলতে চাচ্ছি না সবগুলোর ডেফিনিশন জানতে হবে, সেটা জুলুম হয়ে যাবে। আপনাদের জাস্ট নামগুলো অন্তত যদি মনে রাখতে পারেন তাও চলে। কুয়ের থিওরি অদ্ভুত এক নাম, কুয়ের। It examines, questions and criticizes the role of gender identity and sexuality. আমাদের সমাজে জেন্ডার আইডেন্টিটি এন্ড সেক্সুয়ালিটির বেশ কিছু বাধা ধরার নিয়ম আছে। আপনারা চারপাশে লক্ষ্য করেন, হয় আপনাকে পুরুষের মতো আচরণ করতে হবে, আপনি যদি পুরুষ হন আপনাকে পুরুষের মতো আচরণ করতে হবে, আপনি যদি নারী হন নারীর মতো আচরণ করতে হবে। আপনি পুরুষ হয়ে যদি নারীর মতো আচরণ করেন তাহলে দেখবেন সমাজ আপনাকে বিভিন্ন সময় অপমান করবে। আপনি নারী হয়ে যদি পুরুষের মতো চলাফেরা করেন তাহলেও সমাজ আপনাকে বিভিন্ন সময় অপদস্থ করবে। এমনকি আমাদের ধর্মেও নিষেধ আছে। এখন এই বিষয়গুলো, সমাজের যে জেন্ডার আইডেন্টিটি এন্ড সেক্সুয়ালিটি নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, যে আমরা যে কাজটা করছি কাজটা কি ঠিক কিনা, যেটাকে আমরা ঠিক মনে করছি। এই যে নারী পুরুষ দুই ভাগে আমরা ভাগ করছি,
আসলে কি এটা কি ঠিক কিনা। তারপরে এই যে থার্ড জেন্ডার যারা, তাদের উপর যে আমাদের অ্যাটিটিউড, এটা কি ঠিক কিনা। এই যে And is জেন্ডার it really third ইস্যু, gender, sir? There are other genders as far as gender is concerned. I mean, even if we call it third gender, it's not actually just one gender. হ্যাঁ And third সেটাই। gender is not just a singular entity. It actually includes a lot of genders, হ্যাঁ a lot of অনেকগুলো gender মিলে। identities. Yeah, yes, sir. এখন কোয়ের থিওরিতে যখন আপনারা যাবেন তখন দেখবেন যে এই যে আমাদের ধারণা নারী পুরুষে যে আমরা বিভেদ করি, এটা যথেষ্ট ত্রুটিপূর্ণ একটা আইডিয়া। তারপর আপনারা পরবর্তীতে আপনারা যদি আরো একটু যদি কখনো স্টাডি করেন তাহলে দেখবেন যে এই যে আমাদের যে লিঙ্গ বিভেদ, এটা যথেষ্ট মানে ত্রুটিপূর্ণ একটা বিভেদ। জেন্ডার আইডি সংজ্ঞা, নারী কিরকম হতে হবে, পুরুষ কিরকম হতে হবে, এটা আসলে আমাদের তৈরি করা। যদিও এটা এখানে ধর্মের বেশ কিছু বিধিনিষেধ আছে, তারপরও আমাদের এই বিষয়গুলো একটু সচেতন হওয়া উচিত। কারণ যারা যারা একটু আনলাকি, এটা তো পুরোপুরি মানে র্যান্ডম চান্স। এখন অনেকেই যারা এই ক্যাটাগরিতে পড়ছে না, তাদেরকে তো আমরা মানে সব দিক থেকেই অবহেলিত, তারা সব দিক থেকে তাদেরকে আমরা অবহেলা করছি। কুয়েট থিওরিতে এসে আমাদেরকে ওই সাহসটা দিচ্ছে যে আমরা এই বিষয়টাতে একটু চ্যালেঞ্জ করি, যে কথাগুলো এখানে মানে সমাজে যে কথাগুলো বলছে সেগুলো আমরা চোখ বুঝে মেনে না নিয়ে আমরা একটু চ্যালেঞ্জ করি। কোয়েট থিওরিতে জুডিথ বাটলার আছেন, মিশেল ফুকো আছেন, এরা কাজ করেছেন। রিডার রেসপন্স ক্রিটিসিজম, জুডিথ বাটলার এখনো কাজ করছেন। জুডিথ বাটলার এখনো কাজ করছেন। That's a present continuous tense. Yeah. না তারপরেও ওইটা ওইটা আর কি, উনি যে থিওরিটা লিখে গেছেন, তার যে থিওরিটা আছে ওইটা আমরা এখনো প্রয়োগ করতে পারি, আমরা ওইটার থেকে আমরা আগাবো। Reader response criticism focuses upon the active response of reader to a text. যে কোনো একটা টেক্সটে যিনি পাঠক, উনি কিভাবে রেসপন্স দিচ্ছেন, রোজেনব্লাট যেটা উপর কাজ করেছেন। এখন হুমায়ুন আহমেদের ইস্যুটা বারবার আসছে, কারণ আমাদের কালচারে হুমায়ুন আহমেদ হচ্ছে মানে মোটামুটি কমনলি অ্যাপ্রোচড একটা পার্সোনালিটি। তার যে সাহিত্য, এটা মোটামুটি সব ধরনের পাঠকেরই তার কোনো না কোনো পড়া আছে। এখন এই যে হুমায়ুন আহমেদের পাঠ, এটা এখনো তো ওইভাবে মানে এনরিচ হয়নি যে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ থেকে হুমায়ুন আহমেদ তো নিজেই বলেছেন যে উনি যুগের চাহিদা মিটিয়ে উনি লিখতেন। এখন বিভিন্ন ধরনের পাঠকের কাছ থেকে আমরা যদি হুমায়ুন আহমেদের রেসপন্সটা পাই, যে কি পাঠকরা কিভাবে রেসপন্স করছে, বিভিন্ন সমাজের বিভিন্ন শ্রেণী, বিভিন্ন ধরনের মানুষ তারা হুমায়ুন আহমেদ পড়ছে, পড়ার পর তাদের পয়েন্ট অফ ভিউ থেকে, তাদের দৃষ্টিভঙ্গি থেকে তারা রেসপন্সটা দিচ্ছে, এটাও একটা হতে পারে। অনেক রিসার্চও আছে যে রিসার্চাররা তারা যে কোনো একটা টেক্সট, সেটা রেসপন্স বিভিন্ন শ্রেণীর পাঠকের কাছ থেকে সেটা আদায় করে নিচ্ছেন, বের করে নিচ্ছেন। যদিও সেটা র্যান্ডম হয়, স্যাম্পলিংটা অনেক সময় র্যান্ডম হয়, তারপর বোঝার চেষ্টা করে যে বিভিন্ন শ্রেণীর পাঠক তারা কিভাবে নিচ্ছে, তাদের রেসপন্সটা কি। এবং এর সাথে আমরা মানুষের যে রুচির যে বিবর্তন, সেটাও আমরা দেখতে পাই যে মানুষের রুচি যুগে যুগে কিভাবে পরিবর্তন হয়। যেমন এখনকার সময় বেশিরভাগ মানুষের রুচিটা কোন দিকে, এখন ওইরকম জাজমেন্টাল হয়ে বলার চাইতে যে এখনকার মানুষের রুচি খারাপ, রুচি নিম্নগামী, এটা বলার চাইতে যে তারা আসলে কি ধরনের জিনিস পছন্দ করে, তারা কি ধরনের জিনিস পছন্দ করে, এটা যদি আমরা বের করার যদি চিন্তা ভাবনা থাকে যে কি ধরনের গল্প, কি ধরনের উপন্যাস এখনকার মানুষ পড়ে। আচ্ছা ধরে নিলাম উপন্যাস পড়ে না, সাপোজ উপন্যাস এখনকার মানুষ পড়ে না, কি ধরনের নাটক, কি ধরনের শর্ট ফিল্ম এখন বেশি ফেমাস, মানুষ কি ধরনের শর্ট ফিল্ম এখন বেশি পছন্দ করে, তারপর ফেসবুকে কোন ধরনের ভিডিওর ভিউ বেশি হয়, ইউটিউবে কোন ধরনের ভিডিওর ভিউ বেশি হয়, মানে এগুলো একটা মানে চিন্তা ভাবনার হতে পারে।
বিষয়বস্তু হতে পারে। রাশিয়ান ফর্মালিজম অন দ্য ফাংশনাল রোল অফ লিটারারি ডিভাইসেস। কোন একটা সাহিত্য থেকে আমাদের দৈনন্দিন জীবনের প্র্যাকটিক্যাল কি কি আমরা শিখতে পারি। Functional role of literary devices and its original conception of Russian formalists advocate a scientific method for studying poetic language. যেটা মানে এটার একটা সাধারণ উদাহরণ একটু আগে দিয়েছিলাম যখন আমরা ফর্মালিজমের আলোচনা করছিলাম, যে কোনো উপন্যাস বা যে কোনো গল্প যখন আমরা পড়ি তখন সেখান থেকে আমরা অনেক কিছু আমরা প্র্যাকটিক্যাল লাইফের অনেকগুলো লেসন আমরা শিখে যাই এবং সেগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। যখনই আমরা কোনো কিছু অ্যাপ্লাই করতে পারবো, কোনো কিছু শিখে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো, সেটাই তো সায়েন্টিফিক মানে প্রসিডিওর শিক্ষা। রাশিয়ান ফর্মালিজম ওদেরও কথা হচ্ছে যে যে কোনো সাহিত্য থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি। এই উপন্যাস থেকে কি আমরা কোনো রান্নার রেসিপি পাচ্ছি? এই উপন্যাস থেকে কি আমরা কোনো মানে ফাইটিং এর স্কিল, মারামারির কোনো টেকনিক শিখতে পাচ্ছি? কোনো বুদ্ধির খেলা কি শিখতে পাচ্ছি যেটা আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবো? অথবা তর্ক বিতর্কের কোনো টেকনিক শিখতে পাচ্ছি যে মানুষকে তর্কে হারিয়ে দিতে পারবো, যুক্তির তর্কে হারিয়ে দিতে পারবো। যেমন অনেকেই বলেন যে গোপাল ভাঁড়ের গল্প পড়ে অনেক কিছু শেখা যায়। এখন গোপাল ভাঁড়ের গল্প পড়ে আপনি কি শিখছেন? এটা যদি আমরা একটু স্টাডি করার চেষ্টা করি যে এই গোপাল ভাঁড়ের গল্প এখনো এত জনপ্রিয়। এই যে মানুষ বলে যে গোপাল ভাঁড়ের গল্প থেকে অনেক কিছু শেখা যায়, আপনি আসলে কি শিখছেন? কি শিক্ষা পাচ্ছেন? প্র্যাকটিক্যাল কি শিক্ষা পাচ্ছেন? নাকি জেনারেল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া পাচ্ছেন যে কখনো অন্যায় করতে হয় না, অন্যায় করলে তার ফলাফল ভোগ করতে হয়, মানে এগুলো তো অ্যাবস্ট্রাক্ট। আমরা বলছি একদম ফাংশনাল প্র্যাকটিক্যাল কিছু বিষয়। যেমন হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ে অনেকেই নতুন স্টাইলের চা বানানো শিখেছেন, সেটা একটা প্র্যাকটিক্যাল প্রয়োগ আমরা বলতে পারি। এটাও একটা মানে থিওরি আর কি। রিয়েলিজম, বাস্তবতাবাদ। Realism attempts to represent subject matter truthfully, avoiding speculative fiction and supernatural elements. বাস্তবতাবাদ এটা ক্লাসিক্যাল পিরিয়ড 18th সেঞ্চুরি নভেল, ভিক্টোরিয়ান নভেলে আমরা দেখতে পাই যে সাবজেক্ট ম্যাটার ট্রুথফুল রিপ্রেজেন্টেশন, কোন রকম কল্পনা ছাড়া, কোন রকম সুপারন্যাচারাল এলিমেন্ট, কোন রকম কাল্পনিক উপাদান ছাড়া বাস্তবতাকে হুবহু ট্রুথফুলি ফেথফুলি পোর্ট্রে করা। এখন এটা করতে গিয়ে অনেক ঝামেলা আছে, অনেক সমস্যা আছে, অনেক বিতর্ক আছে যে বাস্তবতা এক একজনের কাছে এক এক রকম। এবং এইটারই পরবর্তীতে ম্যাজিক্যাল রিয়েলিজম, যে আমরা নেক্সট ক্লাসে ডিটেইলে আলোচনা করব। ম্যাজিক্যাল রিয়েলিজম ইজ এ জনরা অফ লিটারেচার। এটা রিয়েলিজমেরই আরেকটা ধাপ। ইট ডিপিক্টস দ্য রিয়েল ওয়ার্ল্ড অ্যাজ হ্যাভিং অ্যান আন্ডারকারেন্ট অফ ম্যাজিক অ্যান্ড ফ্যান্টাসি। যে আমাদের যে বাস্তবতা, এই বাস্তবতার ঠিক সারফেসের নিচেই একটা অতি বাস্তব, একটা জাদু বাস্তবতার একটা প্রবাহ আমরা যদি খেয়াল করি। এটা আমরা নেক্সট ক্লাসে আমরা এটাতে ফোকাস করব। ম্যাজিক্যাল রিয়েলিজমটা আমাদের আরেকটু জানা থাকা জরুরি, অন্তত এই যেহেতু এটা ক্রিটিক্যাল থিওরি হিসেবে ম্যাজিক্যাল রিয়েলিজম এটা আমাদের জানা থাকা দরকার। আচ্ছা, আজান দিচ্ছি, আমরা একটা মিনিট একটু গ্যাপ দিই আজানটা শেষ হোক।
ওকে, লেটস হ্যাভ এ র্যাপ আপ। আজকে আমরা অ্যাকচুয়ালি কি করলাম? আজকে আমরা বিভিন্ন ধরনের থিওরির নাম জানলাম অ্যাকচুয়ালি। যদিও এটা আমরা তো সবগুলোর ডেফিনেশন ওইভাবে অ্যানালাইজ করিনি, আমরা জাস্ট নামগুলো জেনেছি। নাম আপাতত এই লেভেলে নামটা জানাটা জরুরি। পরবর্তীতে আমরা নামটা জানা থাকলে হয় কি যে আমাদের মধ্যে ওই উৎসাহটা থাকে, যে ইন্টারেস্টটা কাজ করে, যেটা নিয়ে আমরা আরেকটু স্টাডি করি। আরেকটা জিনিস আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের এই ফাইনালের মোটামুটি প্ল্যানটা করে ফেললাম, যে ফাইনালে আমাদের যে ব্রড কোয়েশ্চেন অ্যান্সার গুলো লিখবো সেগুলো আসলে কেমন হবে। ফাইনালের ব্রড কোয়েশ্চেনের যে অ্যান্সার গুলো, সেই অ্যান্সার গুলো আসলে কি ধরনের হবে, আমাদের প্ল্যানটা কেমন থাকবে, এটা মোটামুটি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা এটা চিন্তা ভাবনা করতে থাকেন, অ্যান্সারটা ওইভাবেই হবে, আপনারা এইভাবেই অ্যান্সারটা রেডি করবেন। আর আগামী যে ক্লাসগুলো, সেই ক্লাসগুলো মূলত ডিসকাশন বেসড হবে। আপনারা আপনাদের সাথে, মানে আজকেও আমার উদ্দেশ্য ছিল ডিসকাশন করা, কিন্তু যদি অতটা ডিসকাশন আমরা করতে পারিনি বিভিন্ন কারণেই হোক, আমরা আমাদের নেক্সট দুটো ক্লাস কবে কবে পড়ে, নেক্সট 19 এবং 21, হ্যাঁ, এই দুইটা ক্লাসে আমরা মোটামুটি একদম র্যাপ আপ করে ফেলবো আমাদের সব লেকচার। এখন এর মধ্যে আপনাদের এই দুইটা ক্লাসে হচ্ছে আপনাদের যাবতীয় প্রবলেম, যাবতীয় সব সমস্যাগুলো আমরা একটু ডিসকাস করার চেষ্টা করব। আর একটু যদি মানে আমরা অন্য অন্য অ্যাঙ্গেল থেকে যদি আমরা আলোচনা করতে পারি, অনেক সময় দেখা যায় যে আমাদের এই ইস্যুগুলো একটু আনক্লিয়ার থাকতে পারে, সেগুলো আমরা একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। আর ম্যাজিক্যাল রিয়েলিজমের যে ব্যাপারটা, এটা আমি এখনো ভাবছি, এটা যদি মানে আমরা যদি সময় কুলাতে পারি তাহলে হয়তো আমরা একটু ডিসকাস করব। তাহলে এই পর্যন্তই আজকে থাকুক, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আবার ওই বিষয়গুলো আমরা আলোচনা করব, যে এতদিন ধরে আমরা কি কি শিখলাম, কি কি জানার চেষ্টা করলাম, করার চেষ্টা করব। আমি তাহলে রেকর্ডিংটা শেষ করে দিই এখানেই। লেটস স্টপ দ্য রেকর্ডিং। আবার ইনশাল্লাহ দেখা হবে আগামী মঙ্গলবার 19 তারিখ। আসসালামু আলাইকুম।